বাপ্পাই আমাকে একটা নতুন খেলনা কিনে দিয়েছে। কেন 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 গেছো? বন্ধ করো এটা, বন্ধ করো, বন্ধ করো। কেন গেছিলে তুমি? কেন? বাপ্পাই তো বললো। কি বললো? যেতে, জন্মদিন বলে যেতে। আই নো ইটস ইওর বার্থডে, তাই জন্য তোমাকে বার্থডে কেক এনে দিয়েছি আমি, আইসক্রিমস খাইয়েছি, আইসক্রিমস রয়েছে বাড়িতে ফ্রিজের মধ্যে, নতুন জামা দিচ্ছ, তুমি কেন গেছো বাপের সঙ্গে? কেন গেছো? কেন? বাপ্পাই তো বললো। বাপাই বলে তোমাকে যেতে হবে? আর কোনোদিন যাবে না বলে দিচ্ছি, কোনোদিন না। আই নো ডোন্ট ইন্টারফিয়ার। আমি কথা বলছি ওর সঙ্গে, প্লিজ ডোন্ট ইন্টারফিয়ার। আমি কোনো কথা শুনতে চাই না। আর কোনোদিন যাবে না, ঠিক আছে? বলো। চুপ করে আছো কেন? বলো যাবে না, বলো বলো যাবে না। কেন? কি? কেন? বাপ্পাই তো আমাকে নিয়ে গেল। হ্যাঁ, তো যেতে হবে না তুমি? কি আইসক্রিম খাইয়েছে, খেলা দিয়েছে, আমি তোকে খেলা দিই না? আমি তোমাকে আইসক্রিম খাবি না, খাবি না, খাবি না, খাবি না। চলে আয়, তুই এরকম করে মারিস না, তুই শান্ত হতি, শান্ত হতি। কেন ওকে ওরকম করে মারছিস? কি হয়েছে তোর? মল্লিকা, ওরকম করিস না, ওরকম করিস না মল্লিকা, তুই করিস না ওরকম। এত টেনশন কেন করছিস তুই? ও একটা বাচ্চা ছেলে মল্লিকা, ওর কোনো দোষ নেই। না না, ইনসিডেন্টে কি হলো আমাকে বলুন না। ইনসিডেন্ট আর কি, কোইন্সিডেন্স বলতে পারেন। আরে আমি তখন আউটডোরে বসে পেশেন্ট দেখছি, হ্যাঁ, এই সময় এসএমএস সেক্রেটারি হুট করে ঢুকে পড়েছে। তো ওই সময় ওই পোশাকে তো পেশেন্ট আসতে পারে না ওইভাবে। আমি ভেবেছি এমআর এমআর বলে ভেবে নিয়েছেন আপনি? ন্যাচারালি এমআররা তো ওই সময় দেখা করবার জন্য ওত পেতে বসে থাকে। আমি তখন একটা পেশেন্ট দেখছি, তার একটা ওই অ্যামোলডপিন প্রেসক্রাইব করেছে। তো পেশেন্টটির অবস্থা ভালো না, টাকা পয়সা নেই। তা আমাকে বলেছিল আপনার কাছে কোনো ওষুধ আছে? তা আমি ভেবেছি এমআর, আমি বলেছি যে মশাই আপনার কাছে অ্যামোলডপিন আছে কি? থাকলে ওনাকে একটা দিয়ে দিন। এই সর্বনাশের আর কিছু আপনি বাকি রাখলেন না, 16 কলা একদম পূর্ণ হয়ে গেল। সর্বনাশ আমার জন্য একবারে 2 হাট করে দরজা খুলে রেখেছে, আর নতুন কথা কি? তবে কি তাতে কি গেল এলোটা কি? কাজটা আপনি বোধহয় ঠিক করেননি জানেন। এই পর্যন্ত সব ঠিক ছিল, মানে সেক্রেটারি সাহেবের উষ্মার কোনো কারণ ছিল না, কিন্তু পরের ব্যাপারটা আপনি ঠিক করেননি। কেন এই কথা বলছেন কেন? বলছি তার মানে এটা নিয়ে কানাঘুষো শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আচ্ছা আপনি বলুন তো, আমি কি করতে পারতাম ওই সময়? আমার কি করা উচিত ছিল? পেশেন্টকে বসিয়ে রেখে আমি যাত্রার সঙ্গে গল্প করতে পারি আউটডোরে? আপনি বসে না একটু ট্যাকটিক্যাল হতে শিখলেন না। প্রথম কথা হচ্ছে যে এসএমএস সেক্রেটারিকে আপনি অন্য কেউ বলে ভাবতে পারেন না, কি করে ভুল করবেন? আর দ্বিতীয় কথা হচ্ছে যে সেক্রেটারি বসে আপনার সঙ্গে তো গল্প কাছা করতে যাননি, গেছেন কিন্তু দরকারি কথাবার্তা বলতে। যত দরকারি কথাবার্তাই থাক না কেন, আমার কাছে আউটডোরে পেশেন্ট হচ্ছে সব থেকে, তার প্রেফারেন্স সব থেকে বেশি। আর আমি তো ওই পার পেশেন্ট 2 মিনিট এই হিসেবে পেশেন্ট দেখি না। না না, তা কেন বলছি না, একটু ট্যাকটিক্যাল হতে আপনি শিখলেন না। 15 মিনিট সময় যেত, পেশেন্টরা তো আর চলে যাচ্ছেন না। তা অবশ্য যেত না। আরে সত্যি কথা বলবো, আমার একটা ইগো কাজ করেছিল। পেশেন্ট বসিয়ে রেখে ডাক্তার হিসেবে একটা আমলার সঙ্গে আমি কথা বলবো না। Never. তবে হ্যাঁ, আমি একেবারে মাখন মাখানো গলায় কথা বলেছি। এটা বলতে পারেন, আই ক্যান অ্যাসিওর ইউ হি নেভার ফেল্ট ইল অফ। না কিন্তু আপনি এই কথা কি করে বলছেন? আপনি এক নজরে লোকটাকে চিনে গেলেন। না সামাও না, লোকটাকে আমার দেখে খারাপ লাগেনি, যেন ভালো লোকই মনে হয়েছে, খারাপ মনে হয়নি। হ্যালো, হ্যাঁ সমুদ্র বলো। হ্যাঁ ঠিক আছে পেশেন্ট, ঠিক আছে, হ্যাঁ বলো, আমি আসছি। হ্যাঁ ভিড় বেড়েছে, আগে যা হওয়ার তো হয়ে গেছে। শুনুন, একটা কথা কিন্তু আপনাকে আমি বলে রাখি। কি কথা? আপনি এরপরে সেক্রেটারির সঙ্গে দেখা হলে কিছুই না, একটু দুঃখ প্রকাশ করে নেবেন। দুঃখ প্রকাশ করবো কেন?
তার কারণ হচ্ছে বাই চান্স যদি এই গ্র্যান্টটা স্যাংশন না হয় আপনার ওপরে অন্তত দোষটা পড়বে না। এই জন্য। উনি গ্রান্টও স্যাংশন করবেন না, আমি আবার দুঃখ প্রকাশও করব। ভেবে দেখ। চলুন দেখুন, হ্যাঁ আপনারও তো পেশেন্টের সময় চলুন। চাটা ঠিক আছে স্যার? চিনি টিনি এমনি স্যার কেমন দেখলেন আমাদের হসপিটাল কেমন লাগলো? এমনিতে ঠিক আছে, তবে তবে ইনফ্রাস্ট্রাকচার আরো ডেভেলপ করার দরকার আছে। সেটা তো স্যার যন্ত্রপাতি তো সবই রয়েছে দেখলাম, কিন্তু একটাও তো ইন অপারেশন দেখলাম না। না কি হয়েছে স্যার, এখানে শুনেছি গলিতে গলিতে সমস্ত প্যাথোলজিক্যাল সেন্টার গজিয়ে উঠেছে। লোকেরা হাসপাতালে এসব থাকতে সেখানে ভিড় করে যায় কেন? আর ডাক্তাররাই বা সেখান থেকে রিপোর্ট নিয়ে এসে ট্রিটমেন্ট শুরু করেন কেন? ইয়ে মানে কি হয়েছে স্যার, মানে ওই একটা এরিয়াতে এই হসপিটালগুলো এমন চাপ না সম্ভব নয়, আমি শুনবো না। ডেফিনেটলি সম্ভব। ও দেশে দেখেছি ডাক্তাররা নিজেরা দাঁড়িয়ে থেকে পেশেন্টকে টেস্ট করেন, তারপর সেই টেস্টের ভিত্তিতে ট্রিটমেন্ট শুরু করেন। এখানে কটা প্যাথোলজিক্যাল সেন্টারের সেই এক্সপার্টাইজ আছে? যারা রিপোর্ট লেখে তাদের কজনের সাউন্ড মেডিকেল নলেজ রয়েছে? আশ্চর্য। এখানে সব ওষুধের দোকানগুলোতে একজন পাশ করা ফার্মাসিস্ট রাখা দরকার। কটা দোকানে সেটা আছে? কজন পারে যে ব্র্যান্ড নেম না জেনে গ্রুপ নেম দেখে ওষুধ বার করে দিতে? না না, এই দিকটা আপনাদের নজর দেওয়া দরকার। ঠিক স্যার, ঠিক বলেছেন, নজর দেওয়া দরকার, নিশ্চয়ই নজর দেবো, আমরা ভেবে দেখবো স্যার, অ্যান্ড উইল মেক অল অ্যারেঞ্জমেন্টস টু ইমপ্লিমেন্ট ইট। আমি প্রয়োজন হলে সিওমোর সাথে মিটিং করবো, দরকার হলে মেডিকেল বোর্ডকে রেফার করবো স্যার। ইউ কুড বি রেস্ট অ্যাসিওর্ড। স্যার এমনি অন্যান্য ডিপার্টমেন্ট সব কেমন দেখলেন স্যার? হসপিটালটা ওভারঅল বেশ। ও স্যার, আপনি ডক্টর রয়কে মিট করতে চেয়েছিলেন, এতক্ষণে তো ওনার আউটডোর হয়ে গেছে। আমি আর খবর পাঠাচ্ছি ওনাকে। কানাই, না দরকার নেই, ওর সঙ্গে আমার দেখা হয়েছে। হ্যাঁ আসলে ওর সম্পর্কে অনেক ইনফরমেশন ছিল আমাদের কাছে, তাই মিনিট 10 কথা বলতে চেয়েছিলাম। তো কথা হয়েছে নিশ্চয়ই স্যার? না, হ্যাঁ, উনি আউটডোরে পেশেন্ট নিয়ে ব্যস্ত। আরে তাতে কি আছে, পেশেন্ট তো রোজই থাকবে, আপনি তো আর রোজ আসবেন না স্যার। মানে না মানে কথা একটু নিশ্চয়ই হয়েছে স্যার। না, উনি ওর কাজ ছেড়ে আমাকে সময় দিতে রাজি হলেন না। কি কি বলছেন স্যার? ডক্টর রয় আপনাকে মানে? না, উনি যেটা বললেন তাতে মনে হলো যে ওর জন্য যারা অপেক্ষা করে আছেন আমার সঙ্গে কথা বলার চাইতে তাদেরকে অ্যাটেন্ড করা উনি জরুরি বলে মনে করেন। কেলেঙ্কারি করেছেন? কিছু বললেন? বললাম না মানে স্যার বলছি কিছু কিছু মনে করবেন না স্যার, কিছু মনে করবেন না। ডক্টর রয় মানুষটা একটু ওই রকম, মানে একটু এমনি মানুষ ভালো, মানে ডাক্তার ভালো। আপনি স্যার পারমিট করুন, আমি ওকে এক্ষুনি ডেকে পাঠাচ্ছি। না বলছি তো, দরকার নেই। ওর সম্পর্কে আমাদের যা জানার তা আমাদের জানা হয়ে গেছে। উনি ঠিকই কাজ করেছেন, উনি একজন আদর্শ ডাক্তার। ইউ শুড বি প্রাউড অ্যাবাউট হিম। ওর মতন একজন ডাক্তারের জন্য যে কোনো হাসপাতালের গর্বিত হওয়া উচিত। ওর ডেডিকেশন, ওর ট্রিটমেন্ট, এ সম্পর্কে অনেক অ্যাপ্রিসিয়েশন আমরা শুনেছি। ওর কথা ভেবেই এই নেফ্রোলজি ডিপার্টমেন্টের মডার্নাইজেশনের জন্যে, ইমপ্রুভমেন্টের জন্যে আমি হায়ার অথরিটির কাছে রেকমেন্ডেশন পাঠাচ্ছি, যাতে এই রোগে আক্রান্তরা আরো অনেক বেশি করে এখানে চিকিৎসার সুযোগ পান, দলে দলে আসেন এবং এখানে ট্রিটমেন্ট করে তারা সুস্থ হয়ে নর্মাল লাইফ লিড করে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনি যে ডক্টর রয়ের কথা ভেবে আমাদের এই হসপিটালটাকে গ্রান্টের জন্য রেকমেন্ড করলেন, এর জন্য স্যার উই অল আর গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভার সো মাচ। না না স্যার, আমি মন ঠিক করে ফেলেছি। আমি যে সিদ্ধান্ত নিয়েছি তার থেকে আমি এক পাও নড়ব না। আমি আপনাকে এত করে বোঝালাম, আপনি কিন্তু আমার কথাটা ভালো করে মন দিয়ে শুনলেন না। দেখুন,
এই হসপিটালে আপনি কিন্তু একা নন। আপনার পাশে দাঁড়াবার কেউ থাকুক না থাকুক, আপনি জেনে রাখবেন আমি আর ডক্টর রায় কিন্তু আপনার পাশে সব সময় আছি। জানি, কিন্তু বিশ্বাস করুন আমি আর এই টেনশনের মধ্যে থাকতে পারছি না। এবার আমার ছুটি নেওয়ার পালা। অনেকগুলো বছর তো কাজ করলাম, সংসারের প্রয়োজনে ছেলেবেলায় কাজে ঢুকেছি, অনেক কাজ করেছি, প্রয়োজনটা হয়তো আছে, কিন্তু ইচ্ছেটা একেবারে মরে গেছে। হ্যাঁ বসুন, বসুন। তার মানে আমাদের কথা আপনি ভাবেন না? আমি, ডক্টর রায়, ডক্টর সেন, এই হসপিটালে যারা সব আপনাকে এত ভালোবাসেন, আপনি তাদের কথা একবারও ভাববেন না? নিশ্চয় ভাবি। আর কয়েক বছর বাদে তো এমনিই চলে যেতে হবে, একটু না আগেই চলে গেলাম, কি আছে। দেখুন, আপনার মুখের কথা শুনে আমি বুঝতে পারছি যে আপনি একদম ডিটারমিন্ড। আমি জোরাজোরি করলেও হয়তো আপনি শুনবেন না, কিন্তু আমার একটা কথা, পাকাপাকি সিদ্ধান্ত নেবার আগে আপনি ডক্টর রায়ের সঙ্গে একটু কথা বলবেন, প্লিজ। নিশ্চয়ই, নিশ্চয়ই কথা বলবো। উনি এ কথা শুনে খুব আঘাত পাবেন আমি জানি। উনি আমাকে বোঝাবেন, বাধা দেবেন, কিন্তু যে করেই হোক ওকে রাজি করাতেই হবে। আর একটা কথা আপনাকে জানানো হয়নি, নির্মল বাবুকে হাতে নাতে ধরার পেছনে কিন্তু আমার একটু ভূমিকা ছিল। হ্যাঁ, কিন্তু আমি জানতাম যে ও আবারও একই কাজ করবে, একইভাবে আপনাকে ব্ল্যাকমেল করে যাবে, তাই ওকে। না না স্যার, এটা আপনি ভালো কাজ করেননি। সে যত অন্যায় করুক, তার পরিবারকে কিন্তু আমি কোনো শাস্তি দিতে চাইনি, একদম না। এই বয়সে চাকরি হারানোর পর ওর পরিবারের কি বিপদ হবে একবার ভেবে দেখেছেন? আর চোর বদনাম নিয়ে ও তো আর অন্য কোনো চাকরিও পাবে না। না না স্যার, এত বড় শাস্তি আমি দিতে চাইনি, বিশ্বাস করুন, এত বড় শাস্তি আমি দিতে চাইনি। খদ্দেরদের মনোরঞ্জন করে সারা রাত ক্লান্ত শরীরটাকে কোনো মতে বিছানায় ফেলে দুপুর অবধি পড়ে পড়ে ঘুমোনো। তারপর ঘুম থেকে উঠে স্নান করে খাওয়া দাওয়া সারতে সারতেই বিকেল এসে পড়ে। ব্যাস, আবার নতুন করে নিজের শরীরটাকে সাজিয়ে গুজিয়ে তোলার পালা। সেসব করতে করতে বিকেল গড়িয়ে সন্ধে, আবার রোজকার সেই এক রুটিন। সুন্দর করে সেজে গুজে গলির মোড়ে এসে দাঁড়ানো, পুরুষদের চোখে নিজের শরীরটাকে আরো সুন্দর করে তার লোকটাকে উস্কে দেওয়া। ব্যাস, সেই রাত্রির মতো একটা রোজগারের বন্দোবস্ত হয়ে গেল। রেড লাইট এরিয়ার মেয়েদের এই যে জীবনযাপন, এগুলো তো আমরা সবাই জানি, কিন্তু আমরা যেটা খুব একটা জানি না, মানে বলা ভালো ভাবি না, সেটা হচ্ছে ওদের বাচ্চাগুলোকে নিয়ে। মানে ওই সমস্ত নারীদেরই তো বাচ্চা, ওদের অবস্থা মানে চোখে না দেখলে, মানে জানেন তো, দিনের বেলায় এরা তো মোটামুটি ঘরে থাকতে থাকতে পায়, ঘুমোতে পায়, কিন্তু যে সন্ধেটা নামে ব্যাস, তখন তো ওরা রাস্তায় রাস্তায় ঘুরে। কারণ তখন খদ্দেররা তো তাদের ঘরগুলোকে দখল করে নিয়েছে। প্রথম প্রথম ওরা আমাকে বিশ্বাসই করতে চাইতো না, খালি সন্দেহের চোখে দেখতো। একবার তো মনে আছে আমাকে সারা রাত হাজতে কাটাতে হয়েছিল। অভিজিৎদা পরদিন সকালে আমাকে ছাড়িয়ে দিয়ে আনে। তারপর আস্তে আস্তে ওদের বিশ্বাস অর্জন করলাম, ওরা আমাকে বিশ্বাস করতে শুরু করলো।
ভালোবাসতে শুরু করলো। আমি ওদের দেখাশোনা করতাম তো, মানে ওখানকার মেয়েদের একটু সুবিধে হতো যে সন্ধে হলে বাচ্চাগুলোর কি হবে সেটা ভাবতে হতো না, ব্যবসার সুবিধেই হতো ওদের। অদ্ভুত সেটা সময় গেছে। ওদেরই মধ্যে একটা মেয়ে, জানেন তো, মেয়েটির এইডস হয়েছিল, একটা বাচ্চাও ছিল। কি করবে, তা আমরা ডিসিশন নিলাম যে মেয়েটিকে বাচ্চাটিকে ওখানে রাখা যাবে না, আমরা ওকে শিফট করে নিয়ে এলাম আমাদের ওখানে হোমে আর কি, ওখানে রেখে দিলাম। তারপর একদিন রাত্রিবেলা মেয়েটি বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গেল। বাচ্চাটাকে নিয়ে গেল? নিজের রোগটার কথা একবার ভাবলো না? কে জানে, হয়তো ভেবেছিল। আসলে এইডস হওয়ার জন্য শরীর বেঁচে রোজগার করার উপায়টা তো বন্ধ। তাই হয়তো ভেবেছিল যে বাচ্চাটাকে নিয়ে চলে গেলে ভিক্ষে করতে পারবে, আর বাচ্চাটাকে দেখে হয়তো লোকের দয়া হবে। কে নবীন প্রবীণে গপ্প হচ্ছে বুঝি? গপ্প? হ্যাঁ, হচ্ছে অল্প অল্প। বলুন বাবু, এই জন্য আপনাকে আমার এত ভালো লাগে। এত রোগ কিন্তু আপনার সেন্স অফ হিউমার কিন্তু একটু হারিয়ে যায়নি। তারপর রঞ্জন বাবু কিরম ফিল করছেন? আমি কিন্তু খুব ভালো আছি ডক্টর, আপনার উচিত আমাকে ছেড়ে দেওয়া। হবে হবে, এত টেনশন করছেন কেন? ভালো হয়ে গেলে আপনি রিলিজ পেয়ে যাবেন। বাহ, এই তো আপনি তো বেশ ভালো হয়ে গেছেন। বললাম। হ্যাঁ, খুব শীঘ্রই আপনি রিলিজ অর্ডার পেয়ে যাবেন। থ্যাংক ইউ। তা বলরাম বাবু, প্রেশারটা আবার বাড়িয়ে বসাননি তো? সিস্টার, প্রেশারটা চেক করুন তো। দেখি। আচ্ছা ডাক্তারবাবু, বাসুদেব বাবুর ডায়ালিসিস এখনো শেষ হয়নি? হয়ে গেছে, উনি এখন একটু বিশ্রাম নিচ্ছেন। চলে আসুন। আপনি টেনশন করবেন না, কেমন? জিপটা দেখিয়ে বড় করে। টি, কফি, কোল্ড ড্রিঙ্ক কিছু দরকার নেই, আমাকে এক্ষুনি উঠতে হবে, তাড়া আছে। আমার খুব খারাপ লাগছে, আপনাকে কোনো হসপিটালিটি অফার করতে পারছি না। নেভার মাইন্ড, আমি অনেকবার আসবো, অনেক সুযোগ পাবেন। ও, আই উড সার্টেনলি লুক ফরওয়ার্ড টু ইট, স্যার। আচ্ছা, এই আসবার সময় হসপিটাল চত্বরে একটা ছোটখাটো মন্দির মতন দেখলাম, ওটা কি ব্যাপার? হ্যাঁ, না স্যার, ওটা তো কিছু নয়। মানে ওটা স্যার একটা শনি মন্দির, একটা শনি মন্দির একটা। হসপিটাল চত্বরে শনি মন্দির, হোয়াটস দ্য বিগ আইডিয়া? তো আইডিয়া স্যার, মানে হচ্ছে কি, ওই দিকটা আমাদের ওই ক্লাস 4 স্টাফেদের কোয়ার্টার আর কি, বুঝলেন তো। ওরা সব থাকে, ওদের আত্মীয় স্বজনরা মিলে একটা মন্দির, একটা। অথরিটি ওটা অ্যালাউ করলো কি করে? অ্যালাউ তো করেনি স্যার, আমরা অ্যালাউ করিনি। আমরা না, মানে অ্যালাউ না করা সত্ত্বেও ওটা হলো, মানে খানিকটা হয়ে গেল আর কি। ওই ইয়েটা আসলে না, কি হচ্ছে স্যার, ওই মানে আমাদের অজান্তেই খানিকটা ইয়ে করে ফেলেছো। তো ওটা ভেঙে দেওয়া হয়নি কেন? ভেঙে কি করে দেওয়া যাবে? ভেঙে দেওয়া যাবে না। না, ভেঙে দেওয়া যাবে, ভেঙে দেওয়া যাবে না তাও নয়, নিশ্চয়ই ভেঙে দেওয়া যাবে। ভাঙাটাই তো উচিত, আমি স্বীকার করছি। আসলে স্যার, আমাদের দেশে তো ভীষণ নানান রকমের হিউম্যান কনফ্রন্টেশন হয়, ওই মানে ধর্মবিশ্বাসে আঘাত করাটা খুব ইয়ে আর কি। শনি, দেখুন, অ্যাজ এ ডক্টর আমি আপনাকে জিজ্ঞেস করছি, ধর্ম না স্বাস্থ্য, কোনটাকে আপনি ইম্পর্টেন্ট বেশি মনে করেন? আগে ধর্ম, না স্বাস্থ্য, অবশ্যই স্বাস্থ্য। নিশ্চয়ই আপনাকে স্যার এতবার বলতে হবে না, আপনি বলেছেন, ব্যাপারটা হাইলাইট করেছেন। আমি অথরিটির সঙ্গে কথা বলে নিশ্চয়ই অ্যারেঞ্জমেন্ট করবো। আসলে স্যার হিউম্যান সেন্টিমেন্ট ইনভলভ, তো ওই পুলিশ টুলিশ ইনভলভ করতে হবে, নাহলে ইয়েটা ওই হবে না আর কি, শনি মন্দিরটা সেইটার ওই ইয়ে। বুঝলাম। আমি স্যার আই উইল ডেফিনেটলি টেক কেয়ার যে হসপিটালে যাতে এই ধরনের। না না, এটা হতে পারে না। শুনুন,
The hospital should be free of all sorts of these things. Absolutely. I totally agree with you, sir. I shall definitely take care of that. এক্সকিউজ মি স্যার, আমি কি একটু ভেতরে আসতে পারি? আসুন। না, আমাদের একটা মিটিং চলছে, একটা খুব জরুরি কথাবার্তা হচ্ছে। আপনি মিনিট 10 পরে আপনি পরে আসবেন করে। আপনি নমস্কার স্যার, আমি শশাঙ্ক দাস, এখানকার স্টাফ ইউনিয়নের সেক্রেটারি। take your seat. থ্যাংক ইউ স্যার। আই এম ভেরি মাচ সরি যে আপনাদের একটা জরুরি মিটিং আমি ইন্টারাপ্ট করলাম, কিন্তু আমি আপনার বেশি সময় নেব না স্যার। আমি শুধু আপনাকে একটা কথা জানাতে এসেছি যে এই হসপিটালের সমস্ত স্টাফরা স্যার হসপিটালের যে কোনো ধরনের উন্নতি সমৃদ্ধিতে তারা সঙ্গে আছে, তারা হাত লাগাবে। বাহ, I am very glad. You are cordially welcome. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তাহলে আজকে উঠি স্যার। আচ্ছা, একটা কথা, আমি যখন আসছিলাম এই করিডোরে একটা জমায়েত মতন দেখলাম, যদি ভুল না করে থাকি আপনিও বোধহয় সেখানে ছিলেন। ব্যাপারটা কি বলুন তো? ব্যাপারটা একান্তই যদি আপনি শুনতে চান তাহলে আমাকে স্যার 10টা মিনিট সময় দিতে হবে। ইফ ইউ পারমিট, আমি বুঝতে পারি। ও, sure. ওরা খুব ঠিক আছে, বসুন। স্যার জীবনের পথ এটা